আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছো? একটা স্টুডেন্ট যে কিনা এসএসসিতে A- পেয়েছে, সে কিভাবে, তার কি এমন মাইন্ডসেট ছিল যে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে 113তম হয়েছিল এবং এখন অর্থনীতি নিয়ে পড়ালেখা করতেছে। তো বেসিক্যালি আমার এই মাইন্ড সেট আপটা কেমন ছিল এই বিষয়ে আজকে ভিডিওটা আলোচনা করা হবে, এবং তোমরা যারা এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হতে যাচ্ছে। কেননা আমি আমার লাইফের যতটা স্ট্র্যাটেজি ছিল, যেইভাবে আমি মাইন্ডসেটগুলো গঠন করছিলাম, যে রিজন ছিল আমার এরকম মাইন্ডসেট গঠন করার, ওইটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করি তোমরা একটু হলেও উপকৃত হবে এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, আর একটা জিনিস ভিডিও শুরুতে আমি বুঝাই দিতে চাচ্ছি যে মাইন্ডসেট কেউ মায়ের পেটের থেকে নিয়ে আসে না, বুঝছো? এটা তোমার বর্তমান কন্ডিশন, তুমি জীবনে কি হারাইছো, জীবনে কি পাইতে চাও এবং কেন পাইতে চাও, কতটা খারাপভাবে পাইতে চাও, এই জিনিসটাই তোমার মাইন্ডসেট তৈরি করে থাকবে, বুঝছো? আর এগুলো প্র্যাকটিক্যাল হতে হবে, ঠিক আছে? তুমি খালি মাইন্ডে বসায় দিলা থিওরিটিক্যালি, এটা হলে হবে না। তোমার এটা প্র্যাকটিক্যালি ফিল করতে হবে, তোমার এটা তোমার বডি যাতে এটা প্র্যাকটিক্যালি ফিল করতে পারে পেনটা, তখনই তুমি তোমার ওই রকম মাইন্ডসেট গঠন করতে পারবা। এবং সেটা কীভাবে আমার ক্ষেত্রে হয়েছিল এই গল্পটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো শুরু করা যাক। তো এসএসসি থেকে মূলত কাহিনীটা বলা শুরু করি। আমি মূলত 2019 সালের এসএসসি ক্যান্ডিডেট ছিলাম এবং এসএসসি পরীক্ষাতে আমি 3.89 পেয়েছিলাম, মানে কি A- পেয়েছিলাম। তো যখন আমি A- পাই, তো মূলত আমি পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম। পরিবারের, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সামনে মুখ দেখানোর মতো অবস্থা আছে না, এমনকি মেন্টালিভাবেও আমি একদম ফাকড আপ হয়ে গেছিলাম। তো যার কারণে আমি কিছুই বুঝতে পারছিলাম, পুরো দিশেহারা আমার একটা অবস্থা হয়ে গেছিলো। তো আমি না বুঝে শুনেই, আমি ডিপ্রেশনে থাকা অবস্থায় ভাবছি যে আমি বিভাগ পরিবর্তন করে ফেলবো, আমি আর্টস নিয়ে পড়ালেখা করবো। কিন্তু জানি না আর্টস নিয়ে পড়লে কী হয়, ঠিক আছে? আমি জানি না। তো আমি যখন আর কি শিফট করে ফেললাম আর্টসে, তো তখন বাবা মা, আত্মীয় স্বজন আরও বেশি খেপে গেল আমার পর, যে তুমি আর্টস নিয়ে পড়তেছো, আর্টস নিয়ে কী চুলছিবা, তুমি কী করবা জীবনে, এটা ভবিষ্যৎ কী ভাই, এটা পরে কেটে রিক্সা চালকেরা পড়ে এসব। হ্যাঁ, মেয়ে মানসিক সাবজেক্ট, একজন ছেলে মানুষ আর্টস নিয়ে পড়ে কী করবো, সমাজে কী করে রাখাবা? তো এইরকম প্রথমত মরার উপর খাড়ার গা আর কি, ঠিক আছে? কাটা গায়ে লবণের ছিটার মতো একটা অবস্থা হয়ে দাঁড়ালো আমার জন্য। তো তাও কোনো মতো টেনে হেসতে চলতেছিলাম। কিন্তু তখন ফেরেস্তার উপরে আমার একটা ফ্রেন্ড আসলো, সে বলল যে দেখ ভাই, তোর যা রেজাল্ট হয়েছে, তুই যে সাবজেক্ট নিছস, তুই খালি অ্যাডমিশনটা ভালো কর। তুই অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চবি, যেটাতেই হোক না কেন, একটা ভালো সিটে ধারণ কর, একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ করে কর, নিজেকে ওইভাবে প্রস্তুত কর। তাহলে দেখবি তোর যে বাবা মা, তোর আত্মীয় স্বজন যা বলছে ওগুলো সব কিছু ভুলে যাবে, ঠিক আছে? এই অ্যাডমিশন, এই একটা সিট অ্যাচিভ করার মাধ্যমেই তুমি তোমার জীবনের যে যতগুলো ভুল করছো ওইগুলো শুধরাই নিতে পারবা, বুঝছো? তো ওই ফ্রেন্ড আমার এই বুদ্ধিটা দিছিল। তো তখন আলহামদুলিল্লাহ আমি এই জিনিসটা আসলে উপলব্ধি করতে পারছি এবং বুঝতে পারছি যে অধিকাংশ স্টুডেন্টরাই মূলত আর্টসের দিকে শিফট করে ফেলে অ্যাডমিশন সিজন আসতেই, বুঝছো? যারা এমনকি 4 বছর ধরে তোমার সায়েন্স নিয়ে পড়তে থাকে, তারাও মূলত বিভাগ পরিবর্তনের ইউনিটে পরীক্ষা দিয়ে থাকে। তো আমি ওই ফ্রেন্ডের কথা অনুযায়ী এভাবে তাহলে মাইন্ডসেটটা গঠন করতে থাকলাম। তখন থেকে আমার কি রিজন আছে, আমার জীবনে কি অ্যাচিভ করতে হবে, আমি আমার রিজনটা তখন খুঁজে পাইছি যে কেন আমাকে পড়তে হবে তখন। হ্যাঁ, যে কেন আমাকে ভালো রেজাল্ট করতে হবে, একটা সিট কেন পাইতে হবে, তখন আমি আমার রিজনটা ক্রিয়েট করতে পারছি, জাস্ট বিকজ অফ মাই কন্ডিশন। এইচএসসিতে উঠে বুঝতে পারলাম যে আমার বেসিক খুবই দুর্বল। তো এর জন্য আমি কি ইন্ডিভিজুয়ালি স্যারের কাছে অ্যাপ্রোচ করা শুরু করলাম যে আমি ইন্ডিভিজুয়ালি প্রাইভেট পড়তাম। কিন্তু এই ক্ষেত্রে আমার টার্গেট ছিল কি, যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, আমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, তাই না? কিন্তু দেখা যায় কি, যে তুমি যদি কলেজের স্যারদের কাছে প্রাইভেট পড়া শুরু করো, ইন্ডিভিজুয়াল বলো বা ব্যাচে পড়ো, তো তারা তোমাকে ধরে রাখতে চায়, 12টা মাসই ধরে রাখতে চায়, বুঝছো? 24টা মাসই তারা ধরে রাখতে চায়, তোমার ছাড়তে চায় না। তো তারা তোমার বেসিক থেকে পড়ায় না, তারা তোমার কি ইউনিভার্সিটি লেভেলের যে পড়াটা আছে, ইউনিভার্সিটি থেকে যে ডেপটে কোশ্চেন হয় ওই অনুযায়ী পড়ায় না। কিন্তু আমি চাইছিলাম যে ভাইয়া বা স্যার যেইটাই আমাকে পড়াবেন, হ্যাঁ যেভাবেই পড়াবেন, ওইটা যাতে আমার ইউনিভার্সিটির টপিকটা কভার করে দেয়। আমার একবার বেসিক থেকে পড়াবেন, যাতে আমার ইউনিভার্সিটির পড়াটা ওই যার সাথে কভার হয়ে যায়। আমি স্যারদের ম্যাডামকে এভাবে বুঝাই দিয়ে বলতাম, কিন্তু তারা এটা করতো না। আমি জিনিসটা খেয়াল করছি, যার জন্য আমি ইউনিভার্সিটির যে ভাইয়া আপুরা আছে তার কাছে ইন্ডিভিজুয়ালি পড়া শুরু করলাম, বা 2-3 জন ফ্রেন্ডরা মিলে যায় একটা ভাইকে হায়ার করলাম, 3-4 জন ফ্রেন্ডরা মিলে যায় একটা ভাইকে বাসায় আনলাম, বা তার কাছে যাই আমরা ওইখানে যাই পড়া শুরু করছিলাম, বুঝতে দিতে পারলাম। তো কখনো কলেজের স্যারদের কাছে ভার্সিটির পড়া আশা করো না, তারা মূলত নিজের পকেট ভরার ধান্দায় থাকে। হ্যাঁ, তুমি যদি ভার্সিটি পড়া পড়তে চাও, মানে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য অ্যাডমিশনে পড়া যে পড়তে চাও, তাহলে সেই জন্য একটা ইউনিভার্সিটি ভাইয়ের কাছে পড়াই বা ইউনিভার্সিটি আপুর কাছে পড়া, ইন্ডিভিজুয়ালি বা তোমরা একটা ব্যাচ গঠন করে পড়াটাই সবচেয়ে বেস্ট মনে হয় আমার কাছে। কারণ তারা তোমার যে এইচএসসির পড়াটা কভার করে দেবে, সেটা এমনভাবে কভার করবে যাতে তোমার ভার্সিটির অ্যাডমিশনটাও তোমার কমপ্লিট হয়ে যায়, বুঝছো? এইরকম ভিত্তি রাইখা পড়বে, এতটা ডিপ থেকে তারা তোমাদেরকে পড়াবে।
বুঝতে পারলাম। তো আলহামদুলিল্লাহ এভাবে আমার ইন্টারমিডিয়েট লাইফটা পার হলো, একটা ভালো রেজাল্ট সহকারে বের হয়ে আসলাম ওখানে। কিন্তু এখন আমি কনফিউজ ছিলাম যে আমি কোথায় ভর্তি হবো, আমি কি কোনো কোচিং সেন্টারে যাবো নাকি একটা ইন্ডিভিজুয়াল ভাইয়ের কাছে যাই পড়বো। আর আমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম তখন পরীক্ষার কেন্দ্রেরই গেটের পাশে আমরা দেখেছিলাম যে অনেক, যেমন ফোকাস বলো, ইউসিসি বলো, তাদের এজেন্টরা এসে দাঁড়ায় থাকতো পেপার হাতে নিয়ে, যে আর অল্প সময় আছে, কিন্তু অমুক সময়ের ভিতরে তাড়াতাড়ি করে তোমরা ভর্তি হয় না, নাহলে কিন্তু এই ডিসকাউন্টটা মিস করে দেবে। তাই এরকম করে অনেক লোভ দেখানো হতো তোমাদেরকে, তাই না? তো তোমরা যারা আর কি কনফিউজ ছিলা বা এই ব্যাপারে কখনো চিন্তাও করো নাই, অন্যদের দেখা দেখি তারা কি মানে আন্ধা গুন্দা চলে গেছো একদম এক জায়গায় যায়, বুঝছো? তো আমার ক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করব যে তুমি আগে ভাই নিজের পার্সোনালিটিটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, যে তুমি কোনটার কীভাবে ভালো বুঝো। যেমন যদি একটা এক্সাম্পল দেয়, যে আমি মানে অনেকজনের মাঝে ভালো বুঝতাম না, ঠিক আছে? 100 জন, 50 জন, 30 জন, যতজনই থাকুক, আমি এতজনের মাঝে ভালো বুঝতাম না। কিন্তু আমাকে যখন 2-3 জনের মাঝে বা একা যখন ভালো বুঝাতে হতো কিছু, আমি আবার ভালো বুঝতে পারতাম তখন সেক্ষেত্রে, বুঝছো? তো আমি বুঝতে পারছি যে কোনটা আমার স্ট্রেংথ এবং কোনটা আমার উইকনেস। তো ওই স্ট্রেংথটারই কাজে লাগায় তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাপ্রোচ করতে হবে, কেননা ডিফারেন্ট পার্সন হ্যাজ ডিফারেন্ট স্ট্রেংথ, তাই না? তো তোমার স্ট্রেংথ কোনটা এটা তোমার আইডেন্টিফাই করতে হবে। ম্যাথস পিপল যেদিকে মুভ করতেছে ওইদিকে যদি তুমি যাও, তাহলে কি অধিকাংশরাই বাদ পড়ে যায় অ্যাডমিশন থেকে, তুমিও বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তোমার ওই ক্ষেত্রে। এখন তোমাকে বুঝতে হবে তোমার মাইন্ড সেট আপটা কীরকম এই ক্ষেত্রে। তো এর জন্য আমি এবং আমার একটা ফ্রেন্ড, যার একটা ট্র্যাজেডিকমূলক এবং মজাদার কাহিনী আছে, ইনশাল্লাহ কখনো যদি সুযোগ হয় আমি তোমাদের ভিডিও বানায় শোনাবো এটা। তো আমরা দুজনে আইবিএতে, জাহাঙ্গীরনগরে আইবিএতে এমবিএ পড়া একটা ভাইকে হায়ার করছিলাম। উনি আমাদেরকে অ্যাডমিশনে পড়িয়েছিল এবং আলহামদুলিল্লাহ ওইখান থেকেই আমি অনেক কিছু শিখছি, এবং আজকে এখানে যে আমি ভিডিও বানাইতেছি তোমাদের সাথে বা আজকে এই ভার্সিটিতে আসি, এতে তার অনেক বড় অবদান আছে। সে আমার মাইন্ডসেটটাকে অনেক ভালোভাবে হিট করছিল, কারণ আমি বলছিলাম যে আমি অনেক ধরনের আজাইরা প্রশ্ন করে থাকি, আমার বেসিক খুবই দুর্বল হয়ে থাকে। তো আমি 10 জনের মাঝে, 100 জনের মাঝে এত প্রশ্ন কীভাবে করব, বুঝতে পারতেছি? আমি জানি আমার উইকনেস কী, তো আমার ওইভাবেই আমাকে প্রিপারেশন নিতে হবে ভাই। তো আমি কীভাবে ওই 100 জনের মাঝে ইউসি দিতে যাই, ভাইয়া এটা কী হবে, ভাইয়া ওইটা কী হবে, এভাবে আমি করতে পারতাম না। কিন্তু ওই ভাই যখন ইন্ডিভিজুয়াল আসলো, আমি ভাইয়াকে বলতাম, আচ্ছা ভাই এটার প্রশ্নের উত্তর কী হবে, আচ্ছা ভাই 7 কলেজ কী, আচ্ছা ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কী, রাজশাহী বিশ্ববিদ্যালয় কী, আচ্ছা ভাই এখানে অ্যাডমিট হইলে কী সুবিধা, না হইলে, মানে আজাইরা প্রশ্নের বাইরেও যা যা রিলেটেড থাকে, ইন্টার রিলেটেড, ওইগুলো সব করতাম হেগে। যে ভাই এটা কোশ্চেন ব্যাংক কি, এটা পড়া ভালো হবে নাকি ওইটা পড়া ভালো হবে, ভাই আমি দেখছি অমুক ফ্রেন্ডরা ওইটা পড়তেছিল, এটা পড়তেছিল। জুনিয়র জাহানের সব অ্যাডমিশন রিলেটেড আশেপাশে যা যা আছে পড়ার সাথে জড়িত সব আমি তারা জিজ্ঞাসা করতে পারতাম। তো এইটা একটা সুবিধা যখন তুমি ইন্ডিভিজুয়াল স্যারের কাছে পড়বা, বুঝতে পারছি? তো টাকা একটু বেশি নিতে পারে, সময় একটু বেশি নিতে পারে, কিন্তু তুমি ইনফরমেশন তার কাছ থেকে বেশি পাইতেছো ওই ক্ষেত্রে। কিন্তু তুমি যখন ইউসিসিতে যাবা, তখন ওরা যা পড়ায় দিবে, বা এরকম কোচিং সেন্টারে যাবো, ওরা যতটুকু তোমাকে পড়ায় দেবে জাস্ট ততটুকুই সীমাবদ্ধ থাকবে। তুমি এক্সট্রাভাবে 100 জনের মাঝে, 50 জনের মাঝে কোশ্চেন করতে পারবা না তুমি, বুঝছো? বা তুমি যদি 2-একটা করেও ফেলো, তোমাকে ওখানে দমায় রাখা হবে, এবং তুমি পড়লা না, তোমার ওখানে কারোর অ্যাকাউন্টেবিলিটি নেই। তোমাকে কেউ এসে বলবে না যে রোহান তুমি পড়তেছো না কেন, এটা শেষ করলা না কেন। কিন্তু যখন তুমি ইন্ডিভিজুয়াল কোনো ভাইয়ের কাছে পড়বা, তখন তার কাছে তুমি দায়বদ্ধ। আর আমরা যারা পড়া দিত, ভাইয়া প্রতিদিন এসে আমাদের পরীক্ষা নিত, যে পারতো না 70 মার্কের নিচে পাইতো, 70%-এর নিচে পাইতো, যে হ্যাঁ তাদেরকে কান ধরে দাঁড় করে রাখতো। তো আমাদের এইটা নিয়ে একটা কাহিনী আছে, আমি ইনশাল্লাহ, খুব মজার একটা কাহিনী, আমি ইনশাল্লাহ কখনো তো সুযোগ হলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এটাই ছিল। এখন ভাই পার্সোনালিটির বিষয়টা একটু বোঝার চেষ্টা করো তোমরা, বুঝছো? যে কীভাবে পার্সোনালিটিটা বিল্ড হয়ে থাকে। এখন তুমি 10 জনের কাছে জিজ্ঞাসা করবে, ভাই আপনার অ্যাডমিশনে চান্স পাওয়ার স্ট্র্যাটেজিটা কী ছিল, আপনি কীভাবে চান্স পেলেন, তাহলে কিন্তু 10 জনের স্ট্র্যাটেজি কিন্তু সেম ছিল না ভাই, বুঝছো? কেউ বলবে ভাই আমি 16 ঘন্টা টানা পড়ালেখা করছি এই জন্য আমি চান্স পাইছি, কেউ বলবে আমি 8 ঘন্টা পড়ছি, কেউ বলবে আমি 12 ঘন্টা পড়ছি, রাত দিন 24 ঘন্টা পড়ছি। তো প্রত্যেকের অ্যাপ্রোচ আলাদা থাকবে। 10 জনের কাছে জিজ্ঞাসা, 10 জনের অ্যাপ্রোচই কি ভিন্ন থাকবে, কেউ সেম অ্যাপ্রোচ তোমাকে দিবে না। তো বুঝতে হবে বিষয়টা। একটা এক্সাম্পল দিই, মনে করো তুমি অ্যাডমিশনের সময় যে ভাইয়া রিলেশনে জড়ানো, এই বিষয়টা কি ঠিক হয় কিনা। তো তুমি অ্যাডমিশনে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে এরকম 10টা ভাইয়ের সাথে সাক্ষাৎ করো, দেখবা 10 জনের কথাই সেম হবে না। কেউ বলবে যে ভাই আমি প্রেম করেছিলাম, আমার প্রেমের আমার ভালো পার্টনার ছিল, ও আমাকে পড়ালেখার ক্ষেত্রে হেল্প করছিল, এর জন্য আমি অ্যাডমিশনে চান্স পাইছি। কেউ বলবে যে ভাই ও আমাকে হেল্প করে নাই দেখে আমি চান্স পাই নাই। কেউ বলবে যে আমার ব্রেকআপ হয়ে গেছিলো দেখে আমি চান্স পাইছি, কারণ ওর উপর যে আমার ভালোবাসা ছিল, আমার যে ওর অভিমান ছিল, সব আমি আমার পড়ালেখার ভিতর লাগাই দিছি। তো আবার কেউ বলবে যে আমার ভাই ব্রেকআপ হয়েছে দেখে আমার চান্স হয় নাই, কেননা আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম, ব্রেকআপ হয়ে গেছিলো, খালি ওর কথা মনে পড়তো, কান্নাকাটি করতাম, এই জন্য আমার পড়ালেখায় মনোযোগ হয় নাই। তো প্রত্যেকেরই আলাদা আলাদা অ্যাপ্রোচ রয়েছে, বুঝছো? এটা তোমার বুঝতে হবে কারটা কী।
কি, তোমারটা নিজেকে আইডেন্টিফাই করতে হবে। কেউ তোমাকে ডাইরেক্ট আঙুল দিয়ে বলে দেবে না ভাই তুমি এটা। তো আশা করি আমি তোমাদেরকে মাইন্ডসেট বিষয়টা কীভাবে গঠন হয়ে থাকে, মাইন্ডসেট বিষয়টা কীরকম হওয়া উচিত একটা স্টুডেন্টের, তোমার এসএসসি থেকে একদম অ্যাডমিশন লাইফ পর্যন্ত, এটা ভালো মতো বোঝাতে সক্ষম হয়েছি। তাও যদি এক্সট্রা কোনো ইনফরমেশন তোমার জানার থাকে, তুমি কমেন্ট বক্স আছে, এখানে কমেন্ট করে দিতে পারো। অনেকেরই কমেন্টে আমি প্রায় রিপ্লাই দিয়ে থাকি, অ্যাক্টিভভাবে রিপ্লাই দিয়ে থাকি। তোমারটাও ইনশাল্লাহ পেয়ে যাবা। এবং সামনে কিসের উপর, কোন টপিকের উপর ভিডিও চাও, কেমন ভিডিও চাও, সেটাও কমেন্টে জানাইতে পারো। এবং ভিডিওগুলো কেমন লাগতেছে এটাও একটু জানাই দিও আমাকে, যাতে আমি নিজের থেকে ইমপ্রুভ করতে পারি। দেখা হবে সামনের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক সাথে। ততক্ষণের জন্য ভালো থাকো, বেশি বেশি করে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।